আপনাকে যেতেই হবে। অবশ্যই যাবে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব। এই সব ওই শয়তান পালকির আসর। তবে আমি বেঁচে থাকতে এই বাড়িতে আর কোনো ছোট লোকের মেয়ে বউ হয়ে আসতে পারবে না। কি করবি তুই? সবাই রে তোমার আসল মন্ত্র কয়া দিব। আপনারা কি আমার বুবুর কথা চিন্তা করে দুলা ভাইকে আগের মতো আপন করে নিতে পারেন না? এসো। আন্টি কি হয়েছে বলবেন তো? আগে বসো, দেখো। এই জুয়েলারি দিয়ে কি হবে? কি হবে তুমি জানো না? পরবে। পরবো আমি? তাহলে আর কে পরবে? আমি কি পাশের বাড়ির কোনো মেয়েকে ডেকে নিয়ে আসবো এই গহনাগুলো পরার জন্য? তুমি তো পরবে। যাও এখনই পরো, দেখি তোমাকে কেমন মানায়। সাপা, কি ব্যাপার? গহনা তোমার পছন্দ হয়নি? না না, খুব সুন্দর। এগুলো আপনাকে আর আম্মুকে খুব মানাবে। এই গহনাগুলো আমাদের জন্য না, তোমার জন্য। আমার জন্য এগুলো? আন্টি এগুলো একটু ওল্ড ফ্যাশন হয়ে যাচ্ছে না? এগুলো আমি পরবো। মার্কেটে আজকাল কি সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে, কত সুন্দর সুন্দর শেপের, কালার, স্টোনের ভিতরে। তাছাড়া এটা যদি আমি পরি, আমার ফ্রেন্ডরা আমাকে খ্যাত বলবে। খ্যাত বলবে? হ্যাঁ, আপনি দেখেন দেখেন, এখানটা দেখেন, এটা কোনো ডিজাইন হলো না, কোনো শেপ না, কোনো কাট। চৌকি তো রাখা যাচ্ছে না এটার মধ্যে। সব গয়না বড় পোলার বউরে দিলে তো হইব না বিয়ান সাহেব। এই সব গয়নায় আমার ফুল ক্ষীর হক আছে। ওই সাবা এসবের মর্ম কি বুঝবো? খারান, আমি আইতাছি। না না, অহন যাওন যাইব না। গেলেই তো বিয়ান সাহেব আবার আমার লগে খ্যাস খ্যাস শুরু করবো। সাবার সামনে এই অপমান টপমান সইব না আমার। খারান বিয়ান, পরে আমি আপনার দেখতাছি। কোথায় বাড়ির লোকজন সব কোথায়? আরে আপনারা? হ্যাঁ, মেহমান চলে এলো। জানি মেহমানদারির জন্য এটা খুব অসময়, তারপরেও জ্বালাতে চলে এলাম। সেই চেষ্টা আপনি যতই করুন আশরাফ ভাই, আমরা এত সহজে জ্বলি না। ভাবি আসুন তো, বসুন। আর সময়ের কথা বলছেন, আপনারা আমাদের সবচেয়ে কাছের আত্মীয় হতে যাচ্ছেন। আপনাদের জন্য তো এইবারের দরজা 24 ঘন্টা খোলা। ভাবিকে দেখছি না যে? ভাবি ওনার ঘরেই আছে, সাবাও আছে ওনার সঙ্গে। সাবা? সাবা এখানে? ওহো, আপনারা জানেন না? একটু বসুন, আমি ওদের ডাকছি।
ভাবি, 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 কি হয়েছে রোমানা? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? দেখো কারা এসেছে। আরে আরে আশরাফ ভাই, ভাবি, সারপ্রাইজিং। কখন এলেন? এই তো ভাবি, একটু আগে। বসুন বসুন। জি, তারপরে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি, আপনারা কেমন আছেন? জি, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদি ভাই? উনিও ভালো আছেন। আব্বু তোমরা এখানে কেন? তুই যখন তখন এ বাড়িতে আসতে পারিস, আমরা পারি না? না না ভাবি, তা কেন? আসলে এই পাশে এক বাড়িতে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছেন। কিন্তু তুই এখানে কি করছিস? অফিস ফাঁকি দিচ্ছিস না? হ্যাঁ দিয়েছি, কারণ আমার হবু শাশুড়ি মা আমাকে আসতে আদেশ করেছিলেন। দেখো না আম্মু, আন্টি আমার জন্য এই সবগুলো কিনেছে। কই দেখি দেখি। বাহ, গয়নাগুলো ভালোই, বাট একটু সেকেলের মনে হচ্ছে। সাবা, ছি, এভাবে কেউ বলে? ভাবি যখন পছন্দ করে কিনেছেন তখন এগুলো তোর জন্য ঠিক আছে। ঠিক আছে সাবা, সাবা তুমি এক কাজ করো, এই গয়নাগুলো সাথে করে নিয়ে যাও, তারপর এগুলোকে ভেঙে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিও। সত্যি বলছেন আন্টি? হ্যাঁ। কিন্তু ভাবি, এসব আপনি নিজেই পছন্দ করেছেন। তাতে কি হয়েছে আশরাফ ভাই? গয়নাগুলো তো আর আমি পরবো না, যে পরবে তার পছন্দটাই সবচেয়ে বেশি দরকার। এটা তুমি কি করলে নাজিয়া? গয়নাগুলো এভাবে? ঠিকই করেছি, গয়নাগুলো তো আর আমি পরবো না, আর সবচেয়ে বড় কথা সোসাইটিতে আমার স্ট্যাটাস মেনটেন করে রাখা, আর সেটা ধরে রাখার জন্য আমি সব করতে পারি। এই যদি হয় মার্কেটের ফিডব্যাক, তাহলে তো কোম্পানির ফিউচার খুবই খারাপ। কি করব আমি? আমি এখন কি করব? এতগুলো স্টাফ, এতগুলো ফ্যামিলি, আমার বাবাকে আমি কি উত্তর দিব? কি উত্তর দিব আমি?
আমার উপরে বাবার এতদিনের আশা, ভরসা, বিশ্বাস, তার প্রতিদান আমি এভাবে দিলাম। না না, এত সহজে সোহেল হার মানবে না। সোহেল, হ্যালো। সাবা, তুমি এক্ষুনি যত তাড়াতাড়ি পারো আমার অফিসে চলে আসো। এখন? হ্যাঁ সাবা, তোমাকে আমার অফিসে এই মুহূর্তে খুব দরকার। সোহেল, তোমার বাসায় আমরা সবাই মিলে বসেছি বিয়ের আলোচনা নিয়ে, সো এখন আমি আসতে পারবো না। দেখো সাবা, আমার এই মুহূর্তে এই অফিসে যদি তোমাকে প্রয়োজন না হতো, অনেক বেশি প্রয়োজন না হতো, তাহলে আমি তোমাকে এভাবে আসার জন্য রিকোয়েস্ট করতাম না, তাই না? ওকে, আমি আসছি। মার্কেটের ফিডব্যাক খুব খারাপ পাচ্ছি সাবা, বিশেষ করে আমাদের লাস্ট লটের প্রোডাক্টগুলোর কারণে। তার জন্য নিশ্চয়ই তুমি আমাকে দায়ী করবে না? আমি কাউকে দায়ী করছি না সাবা, আমি শুধু বোঝার চেষ্টা করছি এটা কিভাবে সমাধান করা যায়। ইনভেস্টরের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যে ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের টাইম দিয়েছিল, মার্কেটের এই অবস্থা দেখে এখন সেই টাইমটাও দিতে চাচ্ছে না। টাইম দিতে চাচ্ছে না? টাইম দিতে চাচ্ছে না মানে কি? তারা আমাদেরকে 1 সপ্তাহের টাইমলাইন বেঁধে দিয়েছে সাবা। বাট তারা এটা করতে পারে না। এটা করতে পারে, আর পারে বলেই তারা এটা করেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা যদি পজিটিভ ফিডব্যাক তাদের দিতে না পারি, তাহলে ইনভেস্টররা তাদের সমস্ত ফান্ড রিফান্ড করে নেবে, আর তখন আমাদের কোম্পানি, বিজনেস সব শেষ, সব। ভেবেছিলাম নতুন ডিজাইনার আসলে প্রবলেম একটু কমবে, কিন্তু ওরা যে টাইম ফ্রেমটা আমাদের বেঁধে দিয়েছে, এই অল্প সময় তো নতুন কাউকে রিক্রুটও করতে পারবো না। সামনে শুধু অন্ধকার সাবা, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। ভেবো না সোহেল, আমি দেখছি কি করা যায়। কিন্তু তুমি করবেটা কি? তুমি চিন্তা করো না, আমার উপর শুধু ভরসা রাখো, সেটা সময় হলেই দেখতে পারবে। পালকির ডিজাইনের খাতাটা তো ওর কেবিনেই রাখার কথা। খাতাটা এখন হাতে পেলে নতুন কিছু ফ্রেশ ডিজাইন পাওয়া যেতে পারে। নিশ্চয়ই পালকি মরে যাওয়ার আগে এমন কিছু ডিজাইন করে রেখে গেছে যেগুলো আমাদের দেখায়নি।
পালকি, মরার সময় কি খাতাটা নিয়ে মলে নাকি? শুনেছি হাতি মূল্যে নাকি লাখ টাকা, কিন্তু পালকি তোকে তো আমি খুঁটিতে বেচবো। I'm sorry. I'm sorry. I'm sorry, huh? এই ডিজাইনগুলো দিয়ে আমি আমার জায়গা পোক্ত করব, অফিসে ঠিক তেমনই বাসায়ও। সবাইকে বলবো এই ডিজাইনগুলো আমি করেছি। থ্যাঙ্কস পালকি, থ্যাঙ্কস আ লট। আমার জন্য এই ডিজাইনগুলো করে রেখে গিয়ে তুই অনেক উপকার করেছিস। For all those times you stood by me, for all the truth that you made me see, for all the joy you brought to my life, for all the wrong that you made it right, for every dream you made come true, for all the love I found in you. Sohail, এখন তোমার আর কোনো টেনশন থাকবে না। দেখো, তুমি আর আমি মিলে এই রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে ঠিক আগের জায়গায় নিয়ে যাব। তখন দেখব তোমার ওই বেয়াদব ভাইটা আমার সাথে
কিভাবে এরকম করে। ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। হ্যালো সাবা, বলো। তুমি কোথায়? এই তো অফিস থেকে বাড়ি ফিরছি। তাড়াতাড়ি আসো। তুমি আসলে আমরা আজকে ডিনার করতে যাব। সাবা, ফুর্তি করার মতো মানসিক অবস্থা আমার এখন নেই। আর তুমি ভালো করে জানো আমার কোম্পানি ডুবতে বসেছে। হ্যাঁ জানি, তাই বলে কি সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করতে হবে? যার কষ্ট সে বোঝে সাবা। কোম্পানিটা যেহেতু আমার, আমি বুঝি। কোম্পানিটা আমারও, আর সেই হিসেবে আমি আজ অ্যানাউন্স করছি তোমার সব টেনশন শেষ হয়ে যাবে। মানে? একটা খাতা ভর্তি সব এক্সক্লুসিভ ডিজাইন এখন আমার হাতে। তাই নাকি? কি বলছো তুমি? কে করেছে ডিজাইন? আরে বোকা, আমি করেছি, আর কে করবে? আর একজন কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে আমি জানি এই ডিজাইনগুলো ক্লিক করবেই। বাহ সাবা, দারুণ দারুণ হয়েছে। তাহলে আমরা কি ডিজাইনগুলো কাল বায়ারদের কাছে পাঠাতে পারি? তার আগে আজ রাতের ডিনারটা আমার চাই। কি পাবো তো? তুমি যা বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে শুধু ডিনার কেন, তুমি যা যা চাইবে তার সব পাবে। আমি আসছি সাবা। পালকি, তুই মরে গিয়েও প্রমাণ করলি যে তুই আসলে মরিসনি। তোকে ইউজ করে আজ আমি সোহেলকে নিজের করে নেব। What is it? Shit! No! 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 Shit! Shit! Oh shit! No! Oh! Oh shit! শরীফ, অফিসে ফেরার কথা কি কিছু ভাবছিস? আম্মু, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার কিছু বলার আছে। তোমাদের সবার উদ্দেশ্যে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে মা। কি এটা? এটা একটা ড্রয়িং এর খাতা। ড্রয়িং এর? হ্যাঁ মা, এই খাতাটা এটা আমার খাতা। এটা আপনি না বলে কেন এনেছেন? কারণ এই খাতাটা তোমার না সাবা, এটা পালকির খাতা। পালকির না, এটা আমার। মিথ্যে কথা বলতে তোমার গলাটা কাঁপছে না সাবা? আমি আমি মিথ্যে বলছি? হ্যাঁ, তুমি মিথ্যে বলছো। পালকির করা ডিজাইনগুলোকে তুমি নিজের নামে চালিয়ে দেওয়ার প্ল্যান করেছো। যদি এই প্ল্যান আমার থাকতো তাহলে আমি এটা আরো আগেই করতে পারতাম সামিয়া আপু। এটাই তো তোমার চালাকি। খাতাটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটা পালকি ভাবির খাতা।
চুরি করে আর যাই হোক ব্রিলিয়ান্ট কিছু করা যায় না সাবা আপু। তার জন্য না ভেতরে কিছু থাকতে হয়। আমি নিজেই এঁকেছি এই ছবিগুলো। কখনো তো শুনিনি তুমি ছবি আঁকতে জানো। ডিজাইনারের অভাবে আমাদের কোম্পানি যখন ফল করতে যাচ্ছে তখন কোথায় ছিলে তুমি? কোথায় ছিল তোমার ডিজাইন? শরীফ, কি হচ্ছে কি এসব? সাবার সাথে তোরা এমন করছিস কেন? মানুষকে অপমান করা তোদের দিকে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সব দিক চিন্তা ভাবনা করে তারপরে কথা বলিস। কি হচ্ছে এখানে সব? ভাই ভাই দেখ তো তুই এই খাতাটা চিনতে পারিস কিনা? না, ঠিক মনে করতে পারছি না। তা মনে করতে পারবি কেন? পালকির মতো করে পালকির সবকিছুই তো তুই ভুলে গেছিস। ওর কোনো স্মৃতি, কোনো কাজ তুই আর কোনোদিনও মনে করতে পারবি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? সাবা, পালকির আঁকা ডিজাইনগুলো ও নিজের বলে এস্টাবলিশ করার ট্রাই করছে। তোর বউ হওয়া থেকে শুরু করে পালকির সবকিছুকে ও নিজের করে নিতে চাইছে। দেখ ভাই, ভালো করে দেখ, চিনতে পারছিস? এর প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা ডিজাইনে পালকির আঁচড় আছে, পালকির হাতের স্পর্শ আছে, পালকির ভাবনা আছে। আমি হয়তো পালকির মতো ভালো কোনো ডিজাইনার না, কিন্তু বিশ্বাস করেন আপু, আমি নিজের মতো করে চেষ্টা করেছিলাম কিছু ডিজাইন বের করতে। রহমান জুয়েলারির অবস্থা বেশি একটা ভালো না, তাই আমার খুব খারাপ লাগছিল। থাক সাবা, কান্নার নাটকটা না করলেও হবে। সাবার সবকিছুই তোদের কাছে নাটক মনে হয়, তাই না? তাই না সামি? ও হেল্প করলে দোষ, ও কথা বললে দোষ, ও চুপ থাকলে দোষ। ও কোথায় যাবে বলতে পারিস? আমাদের এই কোম্পানির এই ক্রাইসিসে ও সবচেয়ে বেশি কনসার্ন, সবচেয়ে বেশি হেল্প করতে চেয়েছে ও। আমাদের কোম্পানির এই অবস্থায় ও আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই খাতা নিয়ে যত সমস্যা, তাই না? এই খাতা নিয়ে সমস্যা তো, এই খাতাই আমি আর রাখবো না। ভাইয়া ভাই চল, আমি এই খাতার একটা মতো রাখবো না, একটা মতো রাখবো না। এই নাও তোমার চা। দাও। সাবা রাতে ফিরিনি? ফিরেছে অনেক রাতে। কি হয়েছে শারমিন, তোমাকে এরকম আপসেট লাগছে কেন? আপসেট হওয়ার মতো কারণ ঘটেছে দেখে আপসেট লাগছে। তুমি তো মেয়ের কোনো খোঁজ খবর রাখো না। কেন, ও আবার কি করেছে? কি করেছে তা তো বললো না। কাল রাতে সোহেলদের বাসায় ছিল, সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরেছে। কাঁদতে কাঁদতে মানে? কি হয়েছে? জিজ্ঞেস করলাম, কিছুই বলল না। ঘরে ফিরে না খেয়ে রুমের দরজা বন্ধ করেছে। তুমি আমাকে রাতে বলনি কেন?
তুমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলে, তাই ডাকেনি। ভুল করেছো শারমিন, আমার তখনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি নিশ্চিত ওই বাড়ির কেউ তাকে কিছু বলেছে। আমি যাচ্ছি সাবাকে ডাকতে। কি হয়েছে আমাকে জানতে হবে। জেনে আর কি লাভ ভাইজান? নতুন কোনো কেলেঙ্কারি করেছে বোধহয়। কি বলতে চাও তুমি? কি আর বলবো, বলার মতো কোনো অবস্থা রেখেছে নাকি আপনার ওই গুণবতী মেয়ে? ওর জন্য তো এখন আমাদের মুখ লুকানোর অবস্থা হয়ে গেছে। কাশফি, যা বলবে ভেবে চিন্তে কথা বলবে। বলবো ভাইজান, বলবো বলবো, ভেবে চিন্তেই বলবো। আপনার মেয়ে বলে কথা, যে মেয়ে কিনা বিয়ের আগেই ভেবে চিনতে প্রেগনেন্ট হয়ে গেছে। এ কথা তুমি বলতে পারলে কাশফি? তুমি না আমাদের আপন মানুষ। আপন। আপনারা আমাকে কবে আপন মানুষের সম্মানটা দিয়েছেন বলুন তো? সাবার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছিলাম। যদি আজকে বিয়েটা দিতেন তাহলে সাবা সুখে শান্তিতে সংসার করত। নিজেদেরকে প্রশ্ন করে একটু দেখেন তো ভাইজান, সাবার এই অবস্থার জন্য সাবা যতটা দায়ী, ঠিক ততটাই আপনারা দায়ী। তখন আমার কথার কোনো গুরুত্ব দেননি, কিছু বলতে গেলে ধমকে থামিয়ে দিয়েছেন। কিন্তু আমি আপন মানুষ বলে আপনাদেরকে বারবার বলেছি, ওই সোহেল একটা চরিত্রহীন লম্পট। তখন বলেছিলাম ওর সাথে সাবাকে মিশতে দেবেন না, কিন্তু আপনারা আমার সেই কথা শুনেননি। তার ফল আজকে নিজের চোখে দেখতে পাচ্ছেন। থামো কাশফি, থামো। আমি আর সহ্য করতে পারছি না। তুমি যা বলছো তা সবই সত্যি, কিন্তু আমার সাবার মুখের দিকে চেয়ে আমি সবকিছু করেছি, ওর ভালোর জন্যই করেছি। তুমি জানো কত আদরেও মানুষ হয়েছে। এটাই তো ভুল করেছেন ভাইজান, আদর পেয়ে ও মাথায় উঠে গেছে। ঠিক আছে, আপনারা থাকেন, আমি গিয়ে সাবার সাথে কথা বলছি। ঘুমাচ্ছে সাবা। এই সাবা, উঠ। চাচি এত শব্দ করছো কেন? আবারও ঘুমাচ্ছিস? সাবা, এই সাবা। কি হয়েছে? কি হয়েছে সেটা তো তুই বলবি। মানে আমি জানতে চাচ্ছি সোহেলের সাথে কাল আবার কি ঘটিয়ে এসেছিস? সোহেলের সাথে আবার কি ঘটাবো? আমিও তো তাই বলি, আর কি ঘটানোর আছে তোর? বড় ঘটনা তো ঘটিয়েই ফেলেছিস। চাচি, তুমি আমার রুম থেকে যাও। কেন? উচিত কথা শুনে কষ্ট লাগছে না? আমি সব সময় বলেছি, এখনো বলছি, ওই সোহেল চরিত্রহীন লম্পট ছাড়া আর কিচ্ছু নয়। ও তোকে কোনোদিনই বিয়ে করবে না। নিজের বউটাকে মেরে এখন তোর সর্বনাশ করতে চাচ্ছে। এখন আবার নাটক সাজাচ্ছে ওর পুরো ফ্যামিলি মিলে তোকে যেন বিয়ে করতে না হয়। চাচি, ওরা কোনো নাটক করছে না, বিয়েটা 6 মাস পর হবে। হাসছো কেন তুমি? তুই এখনো কচি খুকি রে সাবা, ওরা তোকে যা বোঝাচ্ছে তুই তাই বুঝছিস। বিয়েটা পিছানোর কারণ হচ্ছে বেগম আন্টির কথা ওই বাড়ির সবাই মেনে চলে। শোন, ওইসব ফালতু গল্প আমাকে বোঝাতে আসিস না, তোর বাবা আমাকে বুঝাস। সাবা, ওই সোহেল তোকে কোনোদিনও বিয়ে করবে না। ও তোকে নাচাচ্ছে। তোর এই নাচ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দেখবি আর কোনো ফেরার রাস্তা নেই।
কে যে কাকে নাচাচ্ছে চাচি, সেটা যদি তুমি জানতে। মাঝে মধ্যে চিনতেই পারি না, ও যেন কেমন হয়ে গেছে। আল্লাহ জানে ছেলেটা আমার কবে স্বাভাবিক হবে। সাদি, ওকে একটু সময় দে। একে তো পালকির শোক, তার উপর বিজনেসে কত রকম ঝামেলা যাচ্ছে। কালকে রাতে দেখলেন না ও কি করলো? ডিজাইনের খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। আসলে ওর মনটা ভালো নেই। সাবার সাথে বিয়েটা হলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। এত বিয়ে বিয়ে করো না তো, ওকে কিছুদিন একা থাকতে দাও। বিয়ের কথা না বলে কি উপায় আছে মা? সাবার সাথে ওর সামনে বিয়ে হবে, ও চাইলেই কি আর একা থাকতে পারবে? ড্যাড, তুমি ওই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই বিয়েটা না হলে সাবার প্রতি অন্যায় করা হবে, অবিচার করা। আর ভাইয়া, ভাইয়ার কি হবে? শরীফ, এই অবস্থার জন্য কিন্তু তোর ভাই নিজেও দায়ী। তোমরা প্লিজ থামবে? এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। আর ভাইয়ের এখন ওর ভালোটা বোঝার যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ শরীফ, শুনলাম তুই নাকি নতুন কি করার কথা ভাবছিস। হ্যাঁ, তোমাকে কে বললো? হ্যাঁ, কি ভাবছিস সেটা বল না। ভাবছি বন্ধুরা মিলে নতুন একটা ব্যবসা শুরু করব। কি? তুই ব্যবসা করবি? ড্যাড, আমি তোমার ছেলে, যতদিন তোমার কোম্পানিতে কাজ করেছি খারাপ করেছি? বলো বলো, খারাপ করেছি? বাহ, আমাকে বাদ দিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে না? এই তো সামিও আছিস দেখছি, ভালোই হয়েছে। তোর সঙ্গে তোর বিয়ের ব্যাপারে আমার কিছু জরুরি কথা আছে। আবার আবার বিয়ের কথা? তুমি এতটা অস্থির কেন হয়ে উঠেছো মা? কেন যে অস্থির হয়ে পড়েছি? মা হ, আমার বয়সে আয়, তারপর বুঝতে পারি। কোনো কিছুই আমি বুঝতে চাই না। আর বারবার বলা সত্ত্বেও তুমি কেন বুঝতে চাইছো না? আমার পক্ষে সেলিমকে ছাড়া অন্য কাউকে ভাবা সম্ভব না। আর সেজন্যই বারবার করে আমি তোমাকে বলছি আমি বিয়েটা করতে পারবো না। তুই যত খুশি যা খুশি বলতে পারিস, কিন্তু বিয়ে এবার তোকে করতেই হবে। আচ্ছা, ও যখন চাচ্ছে না তাহলে কেন ওকে এত প্রেশার দিচ্ছ? বৌমা, ও যখন বিয়েটা করতে চাচ্ছে না, তাহলে ওকে প্রেশারটা কেন দিচ্ছ? ওর ইচ্ছা অনিচ্ছার তো একটা দাম আছে নাকি? মা, ওর ইচ্ছার দাম দিতে গিয়ে আমাদের ফ্যামিলির কি পরিণতি হয়েছিল সেটা কি ভুলে গেছেন? ভুলতেই পারেন, কিন্তু আমি ভুলিনি। এই জন্যেই এখন থেকে আমার ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত একমাত্র আমি নেব, আর সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নাজিয়া, কি হয়েছে নাজিয়া? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমার কি আর শান্তি আছে বেগম?
এক পালকির অশান্তি থেকে বাঁচলাম, আর এখন শুরু করেছে আমার নিজের মেয়ে। যতই বলছি যে বিয়েতে মত দে, ততই ও শুধু বলছে সেলিম আর সেলিম। কিন্তু যত যাই বলুক, আমি একবার যেটা ভেবে রেখেছি সেটা করেই ছাড়বো। তা না হয় করলে, কিন্তু এই সময়টা কি ঠিক সময়? মানে সামিয়ার বিয়ের চেয়ে অনেক বড় কাজ এখন তোমার সামনে, আর তুমি পড়ে আছো সামিয়ার বিয়ে নেই। তুমি কি বলতে চাচ্ছ বেগম? সোহেল আর সাবার বিয়েটা যদি এখন না হয় তাহলে কি হবে ভেবে দেখেছো? বিয়ে হবে না মানে? যেখানে সোহেল রাজি, সাবা রাজি, ওই পথের কাঁটা পালকিও শেষ, সেখানে বিয়ে না হওয়ার কি আছে? আছে নাজিয়া, আছে। না হবার অনেক কারণ আছে। তুমি ভুলে গেলে বিয়েটা কেন হচ্ছে? সাবা সোহেলের সন্তানের মা হতে যাচ্ছে বলেই না। হ্যাঁ, তাতে কি? তাতে কি? তোমরা পুরোপুরি বাচ্চার কথা ভুলে গিয়ে একজন আছো অফিস নিয়ে মজে, আরেকজন আছো সামিয়ার বিয়ে নিয়ে। হ্যাঁ, ওর মধ্যে তো তেমন কোনো লক্ষণই নেই। ঠিক তাই। কেউ যদি ভুলেও সন্দেহ করে বসে? না না বেগম, কিছুতেই না। সেটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো, আর এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তুমি সামিয়ার বিয়ে নিয়ে একদম ভাববে না। ঠিক বলেছ। মা, তুমি এমন কেন করছো? কেন করছো আমার সাথে এমন? কেন তুমি আমার কষ্টটা বুঝতে চাইছো না? আমি পারবো না, আমি পারবো না মা। সেলিম ছাড়া আমার জীবনে অন্য কাউকে জায়গা দিতে। তুমি কি আমাকে এবারে বোঝা ভাবতে শুরু করেছো মা? সামিয়া, মন খারাপ করো না মা। হামজাকে তোমার বিয়ে করতে হবে না। আবার আবার একটা মিথ্যে? আমি তোমাকে বিশ্বাস করি না খালা। বিশ্বাস করো আর নাই করো সামিয়া, আমি বিয়েটাকে ঠেকাতে চেষ্টা করছি। তোমার চেষ্টায় কি হবে খালা? মা তার কথা থেকে এক চুলও নড়বে না। সরবে? আমি ওকে সরতে বাধ্য করব। কেন খালা? আমার জন্য এত কিছু তুমি কেন করবে? তোমাদের আবার নতুন কোনো উদ্দেশ্য নেই তো? উদ্দেশ্য তো একটা আছে, সেটা তোমার বিয়ের চেয়েও জরুরি। কাজটা না হলে নাজিয়া আপাতত তোমার বিয়ে নিয়ে আর ভাববে না, তুমিও আর ভাববে না। কেন? কি এমন জরুরি কাজ পড়ে গেল মায়ের? কাজটা নাজিয়ার কাছে যতটা জরুরি, আমাদের কাছেও ঠিক ততটাই জরুরি। কি কাজ? আজ রাতে এই বাড়িতে একটা ঘটনা ঘটবে, যা আমাদের কাছে পরে প্রমাণ হিসেবে কাজে আসবে। কি ঘটবে? কি প্রমাণ? কি বলছো কি এসব তুমি? তোমার ফোনটা দাও। আগে তুমি আমাকে বলো তুমি আসলে কি করতে চাইছো? সময় হলে
আমি এসে তোমাকে বলে যাব। একটু ধৈর্য ধরো সামিয়া। দাও, ফোনটা দাও। এসব কি বলছেন আন্টি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি, তবে এটাও বুঝতে পারছি যে বেগম যা বলে এমনি এমনি কোনো কিছু বলে না। ও, তাহলে আপনিও বেগম আন্টির কথায় একমত, তাকে সাপোর্ট করছেন? আমি বুঝতে পারছি না যে এতে রাগ হয়ে যাওয়ার কি আছে। রাগ হব না। আপনি কি বুঝতে পারছেন উনি কি বলছেন? বেগম কি বলছে সেটাকে শোনো। তুমি কি ভেবেছো তোমার পেটে যে সন্তান আছে সেটার কথা কি সবাই ভুলে গেছে? আজকে তোমাকে সেই সন্তান নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না, কিন্তু কালকেও যে কেউ আঙ্গুল তুলে প্রশ্ন করবে না তার কি কোনো গ্যারান্টি দিতে পারো? কিন্তু আমার পেটে তো কোনো সন্তান নেই, এই তো। সেই জন্যই তো বলছি সাবা, আমরা আর দেরি করতে পারবো না। তোমার মিসক্যারেজ নিয়ে যে নাটকটা সাজানো দরকার সেটা আমাদেরকে এখনই সাজাতে হবে। এখনই? হ্যাঁ, এখনই। আর সাজাতে হবে খুব সাবধানে। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি করতে হবে আন্টি? শোনো, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আন্টি। আমাদের এই চিন্তা এবার দূর করতেই হবে। দেখো, কোথাও কোনো ঝামেলা যেন না থাকে। ঝামেলার কথা কেন বলছো বেগম? পালকিকে মেরে ফেলার সময় যখন কোনো ঝামেলা হয়নি, তখন এবারও হবে না। আমরা পরিকল্পনা মতোই সব করব। মা, আমার মা করেছে এই কাজ। যে মাকে সারাটা জীবন অন্ধের মতো বিশ্বাস করে এসেছি, সেই মা এমন একটা কাজ করেছে। সামিয়া, এই রেকর্ডিংটা সাবধানে রেখো। এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তুমি এটার গুরুত্ব বুঝতে পারছো তো? সামিয়া, পারলে অন্য জায়গায় কপি করে রেখো। রেকর্ডিংটা অন্য কাউকে শুনিয়ে রাখা দরকার,
কিন্তু কাকে শোনানো যায়? না না, সবাইকে এখনই কিছু জানানো যাবে না, তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে। আমি বরং শরীফকেই জানাই। রনি, তুই এত টেনশন করছিস কেন? হ্যাঁ, বললাম তো সময় লাগবে না। বাট আইডিয়াটা কোথায়? ভালো আইডিয়া ছাড়া কিচ্ছু দাঁড় করানো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, না না, ওরা বসতে না চাইলে আমরা বসবো। তুই মিটিং কল কর। ওকে। আর হ্যাঁ হ্যাঁ, না না, আমি ফ্রি আছি, রাখছি। হ্যাঁ আপু, কিছু বলবি? হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু? ইম্পর্টেন্ট? সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সায়ামের সাথে কথা বলেছি। তুই একবার ওকে ফোন দিয়ে মিটিং কনফার্ম কর। হ্যাঁ ওকে, রাখছি। হ্যাঁ আপু বল। শরীফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে। হ্যাঁ, সায়ামের সাথে কথা বল, ডেট কনফার্ম কর, তারপরে আমার ফোন দে। হ্যাঁ ওকে। হ্যাঁ আপু আপু আপু, হ্যাঁ আমি 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 একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে। সরি 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 সরি। আচ্ছা, কি বলতেছিস? না থাক শরীফ, এখন আর কথাটা তোকে বলবো না, তুই তো খুব বিজি। বিজি হয়েছে কি হয়েছে, সবার আগে আমার কাছে তুই, ঠিক আছে? সেটা ঠিক আছে, তুই এখন ফ্রি হলেও তোর মাথায় আসলে অনেক কিছু ঘুরছে, আর এই অবস্থায় কথাটা তোকে বলা ঠিক হবে না। থাক, পরে বলবো। আপু হ্যাঁ, বললাম তো আমি টাইমলি পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা অ্যারেঞ্জ কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পরে পরে ফোন দেবো। হ্যাঁ ওকে। না হ্যাঁ, দেখছো চুলগুলোর মধ্যে কাকের বাসা করে রাখছে, আমি তো এর মধ্যে হাত দিতে পারি না। আমার লাগতেছে, ছাড়ো। লাগো, তোরে এরকম দেখলে আমারই কষ্ট লাগে। মার কষ্ট তো জীবনও তুই বুঝবি না। তোরে চুল দেখা শরীফ বাবাজিকে দুনিয়ার কারো ঠেকা পড়ে নাই তোর দিকে তাকাইতে। ওকে, ওরকম টাকা রেছিস কেন? টাকা রেছিস কেন? চোখ নামা, চোখ নামা কইতেছি। চোখ গরম দেখায় মায়ের। আমি কিন্তু জানি শরীফ বাবাজি কেন তোরে বাইরে নিয়ে গেছিল। কি জানো তুমি? সামিয়ারে নিয়ে গেছে ঠিক কথা, তাই শরীফ বাবাজির কিন্তু তোরই বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। আম্মা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, এবার থামো তুমি, এসব বন্ধ করো, আমার ভাল লাগতেছে না। ভালো লাগবে 2 দিন পর সুখে থাকলে কেটে থাকবো, তুই থাকবি না আমি থাকবো। তোমার লগে কথা কয় আমার উচিত না। আল্লাহ, আমি এই মায়ের নিয়ে কই যাবো? বলদের ঘরে বলদ, আমার পেটে বলদ হইলো কেমনে? আমি তো বলদ না।
হ্যাঁ নাজিয়া বলো। তোমাকে একটা জরুরি দরকারে ফোন করেছি। আমার অনেক বড় একটা হেল্প লাগবে। তোমাকে হেল্প করতে কখনো না করেছি? না, তা করনি, তবে কাজটা একটু ঝামেলার তো। তোমার গলাটা খুব টেন্স লাগছে, কি হয়েছে বলো তো? এ তো একেবারে মাস্টার প্ল্যান করে ফেলেছে, একেবারে সিনেমার স্টোরি। শহীদ, বাস্তব কিন্তু সিনেমাকেও হার মানিয়ে দেয়। ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। দেখো শহীদ, নাটকটা এমন ভাবে সাজাতে হবে যেন ঘুণাক্ষরেও কেউ কিছু সন্দেহ করতে না পারে। বন্ধুর উপর এটুকু বিশ্বাস রাখতে পারো, কেউ কিচ্ছু জানবে না। থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, যত টাকা খরচ হয় হোক, শুধু কাজটা যেন ঠিকঠাক মতো হয়। হবে হবে, তুমি আর এসব নিয়ে একদম ভেবো না। ওকে। গুড মর্নিং আপু। মর্নিং। ও, রাতে কি যেন বলতে চাইছিলি? ও, তোকে তো ঘটনাটা বলাই হয়নি। ঘটনা? কি ঘটনা? আমার কাছে এমন একটা, আচ্ছা দাঁড়া আমি আসছি। আমার হাতে এমন একটা প্রমাণ আছে যেটা দেখার সাথে সাথে ভাই আর সাবার বিয়েটা বাবা ভেঙে দেবে। সত্যি? সত্যি বলছিস? আস্তে আস্তে। হ্যাঁ, সত্যি বলছি। কি হলো আপু? শরীফ, তুই বিশ্বাস করতে পারবি না এই ঘটনাটার পেছনে কে আছে। কে আছে আপু? তোকেই তো বলবো, কিন্তু এখন এখানে বলা যাবে না। কেন? আচ্ছা আস্তে। তুই এখানে বসতো। আচ্ছা, এখানে তুই আমি ছাড়া আর কেউ তো নেই? না শরীফ। না কেন? তাড়াতাড়ি বল। শরীফ, আমাদের এই বাড়িটার প্রতিটি দেয়ালের কান আছে, আর সেসবের একটাও আমাদের পক্ষে না। তুই ঠিকই বলেছিস আপু। তাহলে কোথায় বলবো? বাইরে কোথাও। বাইরে? ওই কফি শপটাতে, আমরা যেখানটাতে সবসময় যাই। ওকে ওকে, আমার দুপুরে একটা জরুরি মিটিং আছে, ওই মিটিং শেষ করে আসলে হবে? হবে, তুই কোনো টেনশন করিস না। এখন তুই যা, তো ফ্রেশ হয়ে যা। আচ্ছা আপু, সিরিয়াস কিছু? আচ্ছা আমি তোকে বলছি সব কিছু, তুই এখন যা, ফ্রেশ হয়ে নে। এই শরীফটা যে কি না, দুপুরবেলা ওর সঙ্গে দেখা করার কথা, অথচ এখনো ওর কোনো খবর নেই। এই ছেলেটা সময় মতো যদি একটা কাজও করে,
যাক, সময় হয়েছে তাহলে। সামিয়া, কি ব্যাপার? এত পরিপাটি হয়ে এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি চাচি, একটা কাজ আছে, একজনের সঙ্গে দেখা করতে হবে। একজন? একজনটা কে শুনি? বিশেষ কেউ মনে হচ্ছে। নাজিয়া ভাবি যার কথা বলেছিল সেই নিশ্চয়ই। এই হচ্ছে তোমাদের এক প্রবলেম চাচি। কেন একটা মেয়ে কি একা তার লাইফটা পার করতে পারে না? নিজের মতো করে নিজের লাইফটা সাজাতে পারে না? না, পারে না। আর সেজন্যই এখন আর তোর কোনো আপত্তি আমি শুনবো না। আমার পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে করতে হবে। এ ব্যাপারে আমার সিদ্ধান্তটাও তোমার নিশ্চয় জানা আছে মা। অতীতে আমাকে জোর করার ফল কি হয়েছিল সেটা তুমি ভুলে যাওনি আশা করি। ভবিষ্যতেও যে এমন কিছু হবে না আমি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। ভাবি কি বলে গেল সামিয়া? ড্রাইভার সাহেব, আপনি একটু জ্যামটা এড়িয়ে যাবেন, একটা জরুরি কাজ আছে। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আন্টি। আমাদের এই চিন্তা এবার দূর করতেই হবে। চিন্তা দূর হওয়া তো দূরের কথা সাবা, তোমার চিন্তা মাত্র শুরু। আমি যখন এই রেকর্ডিংটা শরীফ ভাই আর বাবাকে শোনাবো তখন তোমার সব জারি জুড়ি সব শেষ। ঝামেলার কথা কেন বলছো বেগম? পালকিকে মেরে ফেলার সময় যখন কোনো ঝামেলা হয়নি তখন এবারও হবে না। আমরা পরিকল্পনা মতোই সব করব। কিন্তু শরীফ যখন জানবে এই সব কিছুর সাথে মা জড়িত, উফ, দেখি আবার করি। কখন থেকে ফোন করছি, দরকারের সময় অন্তত ফোনটা তো ধরবে নাকি? কেন আন্টি, কি হয়েছে? তোমার সঙ্গে জরুরি কথা আছে। তোমার আশেপাশে কেউ নেই তো? না নেই। কেন বলেন তো? শোনো, শহীদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও সব ব্যবস্থা করে রাখবে। নাটকের মঞ্চ এখন রেডি সাবা, এখন শুধু তোমার অভিনয় করার পালা। আর আমি কেমন অভিনয় করি সেটা তো আপনি ভালো করেই জানেন আন্টি। অভিনয় করতে করতেই তো আজ এই পর্যন্ত এসেছি। আপনার ছেলেকে হাজবেন্ড হিসেবে পাওয়ার জন্য
এই পর্যন্ত তো আর কম অভিনয় করলাম না। না না সাবা, এই অভিনয়ের সাথে ওটাকে মেলানো যাবে না। এটা খুবই সেনসিটিভ ব্যাপার। যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই ধরা পড়ে যাব। এখন তোমার উপরে সবকিছু নির্ভর করছে। আমি ধরা পড়বো না আন্টি। এতটা শ্রম দিয়েছি আমি ধরা পড়ার জন্য না। আপনি একটা কথা বলুন, ডক্টর শহীদকে কি বিশ্বাস করা যায়? পরে যদি সে আবার আমাদের ব্ল্যাকমেল করতে চায়? না না সাবা, সেটা ও কখনোই করবে না। ও আমার ফ্রেন্ড, ওর উপরে বিশ্বাস রাখা যায়। ঠিক আছে, আপনার বন্ধুকে না হয় বিশ্বাস করলাম, কিন্তু সেখানে আরো কত কেউ থাকবে, আয়া, নার্স, স্টাফরা, তাদের কি করে বিশ্বাস করব? আর আপনি তাদের কিভাবেই বা ম্যানেজ করবেন? আচ্ছা সাবা, তুমি আমাকে কি ভাবা বলো তো? টাকা দিয়ে যদি এত বড় ডাক্তার শহীদের মুখ বন্ধ করতে পারি, তাহলে ওই সামান্য আয়া, নার্স এদের মুখ বন্ধ করতে পারবো না? টাকা দিয়ে আপনি পারবেন আন্টি, আপনিই পারবেন। দারুণ খেলা দেখাবেন। শোনো সাবা, খেলা দেখাতে পারলাম কি না সেটা খেলা শেষ হলে তারপরে বোঝা যাবে। এখনই কিন্তু নিজেকে জয়ী ভাবতে শুরু করো না। কনফিডেন্স আছে বলেই ভাবছি, কনফিডেন্স আছে বলেই একটার পর একটা বাধা পার করে আমি আমার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছি, অনেক কাছে। পালকির মৃত্যুর পেছনে মায়ের হাত আছে জানলে শরীফ পাগল হয়ে যাবে। মাকে অনেক ভালোবাসে ও। সেই ছোট্টবেলা থেকে যে কোনো সমস্যায় শরীফের শেষ আশ্রয় মা। আমি শরীফকে কিভাবে কথা বলবো? আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ম্যাডাম অর্ডার কি এখন দিবেন? না, আমি আসলে একজনের জন্য ওয়েট করছি। সে আসলে খাবারের অর্ডারটা দিই। ইটস ওকে। আমি একটু আসছি। এক্সকিউজ মি। কি ভাই, দেখে কাজ করবেন না? ম্যাডামের এত সুন্দর ফোনটা ভেঙে ফেললেন। ম্যাডাম সরি, আমার ভুল হয়ে গেছে। যদি ম্যানেজার স্যারকে কিছু বলে দেন তাহলে আমার চাকরিটা চলে যাবে। ইটস ওকে, আমি কিছু বলবো না, আপনি এটা আমাকে দিন। এখন কি হবে? রেকর্ডিংটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো না না, আমি আর ভাবতে পারছি না। তোমার ঘরে যেতাম। তোর কষ্ট হতো না? নাজিয়ার কাছে শুনলাম তো শরীরটা ভালো না। না না, তেমন কিছু না। আর তাছাড়া ডাক্তার তো বলেই দিয়েছে যে এই অসুখ এত সহজে ঠিক হবে না, সময় লাগবে। তুমি চিন্তা করো না। মায়ের মনকে এসব কথায় শান্ত করতে পারবি না বাবা। তুই অসুখে পড়লে আমি নিজে অসুস্থ হয়ে যাই।
আর এখন যা বয়স, আমি তোর জন্য কিছু করতেও পারি না। কে বলেছিল তুমি কিছুই করতে পারো না? এই যে আমার পাশে বসে আছো, এটাই তো আমার অনেক সৌভাগ্য। এমনও অনেক মানুষ আছে যারা তার মাকে কাছে পায় না। কতদিন পর তোমার কোলে মাথা রাখলাম। তুই এত ব্যস্ত, তোর সময় কোথায়? এত পরিশ্রম, এত সময় দিয়ে কি লাভ হলো না? আমি তো সুখী হতে পারলাম। এমন কথা কেন বলছিস বাবা? বাধ্য হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে। আমার এই সংসারটাকে আমি কেন যেন কখনোই গোছাতে পারিনি। যেদিন পালকি এসে এই সংসারটাকে তার নিজের মতো করে গোছাতে শুরু করলো, আমি ভাবলাম আমরা সবাই আবার এক হব, আমরা সবাই আগের মতো সুখী হব। কিন্তু আমার এই ভাগ্য তো আমাকে সাপোর্ট করলো না। আর পালকিকে এই সংসার, এই পৃথিবী সব ছেড়ে অনেক অনেক দূরে চলে যেতে হলো। দেখতে পাচ্ছ, পালকি চলে যাওয়ার সাথে সাথে আমার সংসার, আমার বিজনেস সব তাসের ঘরের মতো ভেঙে পড়ল। হ্যালো বাবা, তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমি কি ফ্রি আছো? বলো। ওই যে ব্যাংক থেকে ফোন এসেছিল, ওরা বলল যে আজকে অথবা কালকের মধ্যেই লোনটা পরিশোধ করতে হবে, না হলে আইনি ঝামেলা হয়ে যাবে। আমি অবশ্য ওদের কাছ থেকে কিছু সময় চেয়েছি, কিন্তু ওরা রাজি হলো না। এখন আমাকে এসব কথা কেন বলছিস? দায়িত্ব নেওয়ার সময় তো তুই বলেছিলি যে একাই তুই সব সামলাতে পারবি। হ্যাঁ, তাই বলেছিলাম, কিন্তু এমন যে হয়ে যাবে। আমাকে কি করতে হবে? তেমন কিছু না। ওই যে আঙ্কেল, তোমার বন্ধু আজমত সাহেব, উনি তো ওই একই ব্যাংকেরই ডিরেক্টর। তুমি যদি ওনাকে একটু রিকোয়েস্ট করতে, তাহলে আমার জন্য একটু সহজ হতো। বেশি কিছু না বাবা, এই ধরো 1 কি 2 মাস, তাহলে আমার জন্য খুব সহজ হতো ব্যাপারটা। তুমি ভালো করেই জানো সোহেল, আমি কাউকে কখনোই রিকোয়েস্ট করি না। এই ব্যবসাটা আমি তিলে তিলে গড়ে তুলেছি আমি একাই। আমি কোনোদিন কারো কাছে হেল্প চাইনি। আর আজ এই ব্যবসা টিকিয়ে রাখার জন্য আমাকে রিকোয়েস্ট করতে হবে? বাবা, আমার জাস্ট একবার, প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, জাস্ট একবার। না সোহেল, আমি পারবো না। তোর ব্যবসা এখন তোকেই ম্যানেজ করতে হবে। ছেলেটা যখন এত করে বললো। না, তুমি এর মধ্যে কিচ্ছু বলো। আমি সোহেলের জন্য আমার আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না।
এখন সবকিছু তোমার হাতে সাবা। কাজটা ভালোই ভালোই শেষ করো, তারপর আর কোনো বাধা তোমার আর সোহেলের মাঝে এসে দাঁড়াতে পারবে না। ইয়ে বিয়ান সাহেব, কি চাও? না না কিছু চাই না, কি আর চামু, মানে আমি কইতেছিলাম আমার সাথে অত মানে মানে করবে না, যা বলতে চাও বলো, আর না বললে চলে যাও, ডিস্টার্ব করো না। কি যে কন না বিয়ান সাহেব, আমি করবো আপনার ডিস্টার্ব? আপনার ডিস্টার্ব দেওয়ার আগে আমার যেন এই কিছু বলবে নাকি? না মানে কইতেছিলাম যে আপনি কি নিয়ে ভাবতেছেন সেটা কিন্তু আমি বুঝবার পারতাছি। মানে সোহেল বাবাজি আর সাবা আর স্বামী আর বিয়ানে ভাবতেছেন, তাই না? কত ধুমধাম হইব, কত আনন্দ ফুর্তি, কত মজা হইব। তাতে তোমার কি? আমার কিছু না। আমি বিয়ান সাহেব, আমি আসলে কইতেছিলাম যে এইবার কিন্তু আপনার শরীফ বাবাজিরে বিয়া দেওয়ার কথাটা ভাবন দরকার। আপনি হয়তো কইতে পারেন শরীফ আপনার ছোট পোলা, আসলে কিন্তু এ ছোট না, কিন্তু বিয়ার বয়স হয়েছে। তার লেগে যদি আপনি কোনো পাত্রী খুঁজে থাকেন সেটা অন্য কথা, তাই পাত্রী খোঁজানোর কোনো দরকার নাই। আপনি একটু চোখ কান খোলা রাখলে দেখতে পারবেন পাত্রী কিন্তু আপনার আশেপাশেই আছে, এই বাড়িতেই আছে। তাই আমি বিয়ান সাহেব, ও বিয়ান সাহেব, হ্যাঁ উড়ে গেল। আমার কথাটা শোনেরও সময় নেই তার, এত দিমাগ, এত দেখ আমিও দেখানি তার এই দিমাগ কতদিন থাকে। জি মামা, আমাদের খবর ভালো, আপনাদেরটা বলেন। আরে না না না, ভুলে যাব তাই কি হয়? ছি ছি মামা, কি যে বলেন না। রোমেলের এত আয়োজন করে বিয়ে হচ্ছে, আমরা অবশ্যই আসবো মামা। হ্যাঁ মামা, সাবাকেও মামা, সাবা আসুক আর না আসুক আমরা অবশ্যই আসবো। জি মামা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি তোমার আবার কি হলো? কি হলো জানো না? রোমেলের বিয়েতে মামা সাবাকে নিয়ে যেতে বলেছে। যাবে, সমস্যা কি? সমস্যা কি তা তুমি জানো না? সাবার এই অবস্থায় ওকে কোথাও নিয়ে যাওয়া যাবে? লোকে কি ভাববে, আর আমরাই বা কি বলবো? গ্রামের মানুষ তোমার মেয়েকে এক নজর দেখলেই সব বুঝে যাবে। জীবনে এরকম দিনও দেখতে হবে, কোনোদিন ভাবিনি স্বামী। সারা জীবন সৎ থেকেছি, সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, অথচ আজ আমাদের মাথা নিচু করে চলতে হচ্ছে। তারপরেও আমি দুঃখ পাবো না যদি সোহেল আর সাবার বিয়েটা ভালোই ভালোই হয়ে যায়। আমি চাই শুধু আমার মেয়েটা যেন স্বামী আর সন্তান নিয়ে সুখী থাকে। কি হলো সাবার?
ঠিক আছে, আমি ফাইলটা চেক করে দেখছি। আশরাফ আঙ্কেল, জি আঙ্কেল। সোহেল, সোহেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? আন্টি? না, তোমার তোমার আন্টি ঠিক আছে, কিন্তু সাবা। সাবা? সাবার কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল, আঙ্কেল চুপ করে থাকবেন না প্লিজ, বলুন সাবার কি হয়েছে? মানে সাবা একটু আগে বাথরুমে পিছলে পড়ে গেছে। কি বলছেন আঙ্কেল? এখন কি অবস্থা ওর? কেমন আছে? কোথায় আছে? ও বাসাতেই আছে, অ্যাম্বুলেন্স কল করেছি, আসছি। ও খুব ব্যথা পেয়েছে সোহেল, আমার মেয়েটা ব্যথায় খুব কাতরাচ্ছে। আঙ্কেল, এখন সাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সোহেল, তুমি ডক্টর শহীদের ক্লিনিকে চলে আসো, নাজিয়া ভাবিও আসছে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এক্ষুনি আসছি। এই তোমার হলো? ব্যাগ গুছিয়ে নিয়েছো? তাড়াতাড়ি করো, ঠিক হয়ে যাবে মা, দাঁড়াও, ঠিক হয়ে যাবে, ব্যথা কমে আসবে, দাঁড়াও। অনেক দেরি হয়ে গেল, আপু আজকে আমাকে মেরেই ফেলবে। আপু এখনো এলো না? আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? ফোন করি। ফোনও যাচ্ছে না। আচ্ছা, বাসায় একটা ফোন করবো। ফোনটাও ধরছে না। হ্যালো ফুপু, আপু কি বাড়িতে? কি অনেক আগে বের হয়ে গেছে? না 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 না, কোনো সমস্যা হয়নি, ওর মোবাইলে কল যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কোথায় গেল আপু? যে ব্যাংক থেকে ফোন এসেছিল, ওরা বললো যে আজকে অথবা কালকের মধ্যেই লোনটা পরিশোধ করতে হবে, না হলে আইনি ঝামেলা হয়ে যাবে। আমি অবশ্য ওদের কাছ থেকে কিছু সময় চেয়েছি, কিন্তু ওরা রাজি হলো না। পালকি আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। গতকাল সামিয়া ওই পালকির দুইটা ডিজাইন নিয়ে বায়ারের সাথে মিটিং করেছে, দুইটাই অ্যাপ্রুভ করেছে ওরা। সিরিয়াসলি? সত্যি বলছো বাবা? হ্যাঁ এক্স্যাক্টলি তাই। নিয়ার অ্যাবাউট 50 কোটি টাকার কাজ পেতে যাচ্ছি। পালকি, কংগ্রেচুলেশন পালকি।
আরে আরে আমার বোকা মেয়ে কাঁদছে কেন? কাঁদিস না, কাঁদিস না। ও তুমি, আমি আর ভাবলাম। কি ভাবছিলেন চাচাজান? না কিছু না। তুমি কিছু বলবে ফুলকি? না না, আপনি এখন ঘুমিয়ে আছেন, তাই দেখতে এলাম আপনার শরীর ঠিক আছে কিনা। আপনি বিছানায় শুবেন, আমি ঠিক করে দিই। বিছানায় শুয়ে কি হবে? পালকি চলে যাবার পর শরীর তো যেমন তেমন, মনটাতে আসলে আর কোনো সাড়া পাই না। বিয়াই সাহেব, এই বয়সে মনে সারা শব্দ না পাইলে কি আর চলবো? অহনো আপনার ছোট পোলার বিয়া দাউনের বাকি রয়েছে। ডাক্তার সাহেব, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হয়েছে। আপনারা যদি আরেকবার। 2 বার করে আমরা চেক আপ করেছি। অ্যাক্সিডেন্টটা ভয়াবহ ছিল, আর বাচ্চাটা ছিল প্রিভিয়াস, তাই বাঁচাতে পারিনি। আসলে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, এক কাপ চাও খেতে পারিনি। নতুন ব্যবসা তো, অনেক ঝামেলা। ঝামেলা আছে বলে কি খাওয়া দাওয়া সব ভুলে যেতে হবে? দারুণ খেলা দেখালে সাবা, এক খেলাতেই যে কাজটা এভাবে শেষ হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি।